last day goes, they expand and shrink. Memories blur faster than you think. One moment's forever, the next just a blink. And this elastic time, we sink or swim. So hold on tight to now, 'cause time will wait for you. And this elastic flow, each second's precious true. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে। সেই সাথে সবাইকে জানাচ্ছি শুভ সকাল, কারণ আজকের ব্লগটা আমি শুরু করেছি একদম সকালবেলা থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এখন আমার ব্রেকফাস্ট তৈরি করতেছি আমার এবং আমার হাজব্যান্ড দুইজনের জন্যই। তো এইটা হচ্ছে বেগেলসটা আমি অল্প একটু ফ্রাইং প্যানে বাটার দিয়ে এপাশ ওপাশ করে একটু ভেজে নিব। বেগেলসটা অল্প একটু বাটার দিয়ে যদি এপাশ ওপাশ করে ভেজে নেওয়া যায় তাহলে অনেক সফট হয় এবং খেতেও বেশ ভালো লাগে। আর ব্রেকফাস্ট তৈরি করতে করতে দেখেন আমি আপনাদের সাথে একটু বাইরের পরিবেশটা শেয়ার করতেছি। কি অবস্থা, চারিদিকে একদম ঘন কালো মেঘ এবং সেই সাথে হচ্ছে স্নো পড়তেছে। এরকম পরিবেশ পরিস্থিতিতে কিন্তু সবসময় যে আমরা বাসায় থাকি তা কিন্তু না। এরকম পরিস্থিতিতে যে কোনো অবস্থায় কিন্তু বাইরে বের হয়ে যেতে হয়, যার যে কাজ থাকে না। আসলে কানাডায় প্রত্যেকটা দিনই বলা যায় যে স্নো পড়ে, আবহাওয়া খুবই খারাপ থাকে শীতের সময়। আর রোদ দেখা যায় খুবই ভাগ্যের ব্যাপার, একদিন দুই দিন হয়তো রোদ হয়, আবার পরের দিন থেকে যা তাই। তো এরকম আবহাওয়াতেও কিন্তু বাইরে বের হয়ে যেতে হয়, যদিও বা মাঝে মাঝে মনে হয় আজকে বের হব না, বাসায় থাকবো, কিন্তু আসলে করার কিছু নাই। সবাই সবার কাজগুলো এভাবেই এরকম পরিবেশ পরিস্থিতির সাথে তাল মিলিয়ে করে ফেলে আর কি। কারণ বাসায় তো বসে থাকলে হবে না, গ্রোসারি থেকে শুরু করে নিয়ে যার যত কাজ আছে সবাই সব কাজে বের হয়। তো আমি এখন বের হব জবে নাস্তাটা কমপ্লিট করে। তো বেগেলসটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু বলগনাটা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে আমি সামান্য একটু লবণ দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এটা অবশ্য সব কিছু দিয়েই তৈরি করা থাকে, তারপরেও আমি এর ভিতরে হালকা একটু সল্ট এবং একটু গোলমরিচ দিয়ে ভেজে নিচ্ছি আর কি। আর এটা দিয়েই হচ্ছে খাবারটা খাওয়া হয়ে যাবে। আসলে প্রতিদিনের যে ব্যস্ত জীবনের জন্য এই ধরনের ব্রেকফাস্টগুলো অনেক ইজি হয়ে যায়। আর দেখা যায় যেদিন ছুটির দিন বাসায় থাকি সেদিনকে একটু স্পেশালভাবে নাস্তা করার চেষ্টা করি। দেখা যায় রুটি পরোটা বা হচ্ছে খিচুড়ি এই ধরনের নাস্তাই করা হয় আর কি। আর প্রতিদিনের যে ব্যস্ত জীবন তখন দেখা যায় এই ধরনের ব্রেড, তারপরে হাতের কাছে যা থাকে সেটাই মনে হয় যে খেয়ে চলে যেতে পারলে ভালো হয় আর কি। তো দেখেন এরই ভিতরে আমি কিন্তু আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে বাসায় চলে আসলাম। আর জবের থেকে এখন আমি বাসায় এসে দেখলাম যে আমার যত বেশি রান্না থাকে, একটার পর একটা রান্না করতে হয়, অন্যান্য কাজ থাকে। তো আমি হচ্ছে সব কিছুই কমপ্লিট করে রেখেছি, যেহেতু আমার গত 2 দিন ছুটি ছিল। তো রান্না বাসায় আছে। তো আজকে চিন্তা করলাম যে অনেক দিন ধরে হচ্ছে বাসায় কোনো কেক বানানো হয় না। আসলে দেখা যায় দেশে যখন ছিলাম তখন সব সময় কেক পুডিং এগুলো বানাতাম, কিন্তু এখন কানাডা আসার পরে এত ব্যস্ত জীবন, প্রতিদিনের ব্যস্ত জীবনের সাথে তাল মিলায় অন্যান্য জিনিস করা আসলে খুবই টাফ হয়ে যায়। তারপরেও আমি টুকটাক করতেই থাকি। তো আজকে চিন্তা করলাম অনেক দিন ধরে যেহেতু কেক করা হয় না, তাহলে আজকে একটা হচ্ছে কেক বানাই। আর আজকের কেকটা বানাবো হচ্ছে ফ্রুট কেক। আর এই ফ্রুট কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজার। তো এখন বাসায় এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছি, অল্প একটু খেয়ে দিয়ে এখন আমি হচ্ছে কেকটা বানাবো। আর এই কেকটা বানানো কিন্তু একদমই সিম্পল উপায়ে। আমি হচ্ছে অনেকেই আছে কেক বানাতে গেলে অনেক বেশি ব্যস্ত হয়ে যায় যে কেমন করে বানাবো, ফোম করব, ডিমের বিটার বিট করতে হবে কোনো বিটার ছাড়া, তারপরে হচ্ছে অনেক কিছু কেকের নিয়ম কানুন আছে, এগুলো ছাড়াও যে খুব সুন্দর একটা পারফেক্ট কেক হয় সেটা এখন তৈরি করব, চলেন। তো আমি কেক বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা হচ্ছে বোল। আর এই বোলের ভিতরে আমি হচ্ছে সব কিছু বিট করে ফেলবো আর কি। এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 2টা ডিম। আজকে আমি কেক বানাবো 2টা ডিম দিয়ে। আপনারা আপনাদের পরিমাণের বুঝে ডিমের পরিমাণ বাড়াতে পারেন। আর 2টা ডিম দিয়ে কেক বানালে খুব বেশি বড়ও হবে না, আবার খুব বেশি ছোটও হবে না, এমন একটা কেক। তো আমি ডিমটা হাতের সাথেই হাত দিয়ে যে বিটার আছে সেই বিটার দিয়ে আমি বিট করে নিব, কোনো ইলেকট্রিক বিটার ছাড়াই। আর কেক বানানো কিন্তু এতও কঠিন না আসলে।
সব কিছুই নিজের কাছে। আর অনেকেই আছে কেক বানাতে গেলে মনে করে যে আমার তো বিটার নাই, ইলেকট্রিক বিটার নাই, তারপরে কেক বানাতে গেলে এমন করতে হবে, অমন করতে হবে, এই টেকনিক ফলো করতে হবে, ওই টেকনিক ফলো করতে হবে। কিন্তু আসলে এত সহজভাবেও যে কেক বানানো যায় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে নিয়েছি হচ্ছে 1/3 কাপ চিনি। সেই সাথে আমার মনে হলো যে 1/3 কাপ দিলে হবে না, আর একটু দিই। তো আমি 1/3 কাপের যেই কাপটা ওইটার 1 কাপ দিয়ে আবার অর্ধেক দিয়েছি। আর এখানে দিচ্ছে আমি হচ্ছে 2 টেবিল স্পুনের মতন হচ্ছে অয়েল। এটা হচ্ছে আমরা রেগুলার যে অয়েল খাই বাসায় সেটাই। আমি এখানে ভেজিটেবল অয়েল দিয়েছি। আপনারা বাসায় যে সয়াবিন তেল খান দেশের থেকে যারা দেখতেছেন তারা ওইটা দিলেও হবে। আর একদম যারা প্রফেশনালভাবে করেন তারা তো হচ্ছে মানে কি বলে বাটার হচ্ছে যদি গলিয়ে নিয়ে এখানে ইউজ করেন তাহলে তো আর কোনো কথাই নেই। এটা খেতেও যেমন স্বাদ হবে, সেই সাথে অনেক বেশি সফটও হবে। তবে অয়েল দিয়ে করলে যে সফট হবে না, খেতে মজা হবে না, এমনটা কিন্তু একদমই না। আপনারা এই রেসিপি ফলো করে বাসায় যখন তখন তৈরি করে ফেলতে পারেন। দেখা যায় বাসায় যখন তখন কেক খেতে যখন মন চায় তখন। তো যাই হোক, আমি অয়েলটা দিয়েও সুন্দর করে গুলে নিয়ে এখন দেখেন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখন এই 1 কাপ ময়দা দেখেন, এটা কিন্তু আমি চাইলে একটা চালনির সাহায্যে চেলে দিতে পারতাম, তাহলে ওইটা আরও বেশি সুন্দর হতো। মানে এটা যে খারাপ হচ্ছে, আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি যে আমি যেভাবে করতেছি বলে যে এটা খারাপ হচ্ছে এমনটা কিন্তু না। কিন্তু আসলে চালনির সাহায্যে চেলে দিলে একটু সুন্দর হতো আর কি। আর চালনির সাহায্যে ময়দা আর বেকিং পাউডারটা একসাথে চেলে দিলে ওটা মানে বেশ সুন্দর হয় আর কি। কিন্তু এইভাবে দিলে যে হবে না বা সুন্দর হয় না এমনও না। তো আমি ডিরেক্ট দিয়ে দিলাম আর কি। মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমি কোনো নিয়মকানুন না মেনেই হচ্ছে একেবারে নিজের মতন করে কেকটা বানাচ্ছি, কিন্তু একদম পারফেক্ট যে পাউন্ড কেক ওরকমই হবে। তো ময়দাটা দিয়ে একটু গুলে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। আমি চাইলে ময়দাটা দেওয়ার পরপরই বেকিং পাউডারটা দিয়েও গুলে নিতে পারতাম, তবে আসলে আমি ময়দা দিয়ে গুলে নিয়ে পরে মনে হয়েছে যে বেকিং পাউডার এখনও দেই নাই, তারপরে দিলাম। তো বেকিং পাউডার দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন, আবার চাইলে গুঁড়া দুধ লিকুইড করেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি লিকুইড দুধটা এখন দিয়ে নিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার দিব। একবারে সম্পূর্ণটা দিব না, দিয়ে একটু মাখিয়ে নিয়ে বুঝে নিব যে ব্যাটারের থিকনেস কেমন, তারপর আবার দ্বিতীয়বার দিব। তো যাই হোক, এখন আমি আবারও একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে সুন্দর করে ব্যাটারটা গুলে নিব। এই গোলানোর সময়ও কিন্তু কেক যারা প্রফেশনালভাবে করে অনেক নিয়মকানুন মেনে করে, একদিক দিয়েই ঘোরায়, 2-3 বার হচ্ছে প্যাঁচা প্যাঁচা ঘোরায় না আর কি। কিন্তু আসলে আমি কোনো রকমের নিয়মকানুন না মেনেই আমি আমার মতন করে নিজের মতন করে করছি। আর এই কেকটা কিন্তু একদমই পারফেক্ট হবে, খেতেও অনেক মজা হবে। আর যেহেতু ফ্রুটস কেক বানাচ্ছি, ফ্রুটস কেক কিন্তু অনেক টেস্টি, অনেক মজা, আমরা এটা সবাই জানি। তো যাই হোক, কেকটা হচ্ছে দেখেন ব্যাটারটা কেমন হবে, না একেবারে পাতলা না একেবারে ঘন, এই ধরনের একটা ব্যাটার হবে। আর আমি এখানে কিন্তু ভ্যানিলা এসেন্স ইউজ করিনি, যেহেতু আমার বাসায় ভ্যানিলা এসেন্স নাই। আপনারা বাসায় ভ্যানিলা এসেন্স থাকলে অবশ্যই দিবেন। আর এই যে দেখেন, এটা হচ্ছে ফ্রুটস। আমি হচ্ছে এগুলা বাইরে থেকেই কিনে নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি। তো আমি অর্ধেকটা দেওয়ার পরে মনে হয়েছে যে এটা যখন নিচে মানে এভাবে যখন ডাইরেক্ট দিচ্ছি তখন কেকটা যখন বেকিং হবে তখন নিচে চলে যেয়ে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো পরে আমি আবার চিন্তা করলাম যে না থাক, আমি কিছুটা ময়দার সাথে একটু গুঁড়িয়ে তারপরে দেই। আসলে ময়দার সাথে মাখিয়ে যদি এই ফ্রুটসগুলো দেওয়া যায় তাহলে দেখা যায় নিচে যে একদম পুড়ে যায় না। তো আমি অর্ধেকটা আবার হচ্ছে একটু ময়দার সাথে একটু মানে একসাথে মিক্সড করে নিয়ে এবার দিচ্ছি। আপনারা চাইলে মানে বাসায় যে ফ্রুটস থাকে, আপেল, কমলা, তারপরে আনারস, এই ধরনের ফ্রুটস দিয়ে, তারপরে হচ্ছে আনার, এগুলো দিয়েও কিন্তু করতে পারেন, মানে ডাইরেক্ট যে ফ্রুটসগুলো। আমি এখানে এই যেগুলো মিক্সড করেছি এগুলো কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসা। আর এটা হচ্ছে আপনাকে ফ্রুটস বলতে কি বুঝাবো, এগুলো হচ্ছে ওই টুটি ফুটি আছে যেমন ওই টাইপের, তবে টুটি ফুটিও না এটা, কিন্তু দেখতে টুটি ফুটির মতন। তো যাই হোক, এগুলো কিন্তু অনেক টেস্টি, এগুলো দিয়ে কেক বানালে অনেক মজা লাগে। তো আমার তো সব ব্যাটারটা কমপ্লিট, দেখতেই পারলেন কত সহজে করে নিলাম। আর যেই মোল্ডে বানাবো এই যে দেখেন একটা মোল্ড নিয়ে নিয়েছি। তো এরকম একটা মোল্ডে আমি এখন বানাবো। আর এটা বানানোর আগে আমি মোল্ডে কিন্তু খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, দেখতেই পারছেন।
তেল ব্রাশ করে নিয়ে আমি এর নিচে একটা কাগজ দিয়ে দিচ্ছি যাতে কেকটা সুন্দরভাবে হয়, কারণ নিচে কাগজ না দিলে হয় কি নিচে হচ্ছে লেগে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর কাগজ দিলে এই সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। আপনারা যারা কাগজ দিবেন না তারা অল্প একটু ময়দা তেল ব্রাশ করার পরে মোল্ডের ভিতরে অল্প একটু ময়দা দিয়ে চারিদিকে ঘুরিয়ে তারপরেও বানাতে পারেন। আসলে অনেক রকম নিয়মকানুন আছে, এক এক সময় এক এক রকমই মানুষ করে। তো আমি আজকে যেভাবে করতেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। তো ব্যাটারগুলো আমি খুব সুন্দর করে মোল্ডের ভিতরে দিয়ে দিব। আর ব্যাটারটা দেওয়ার সময়ও হয়তো লক্ষ্য করেছেন যে এটার ঘনত্ব কেমন, একেবারে পাতলাও না একেবারে মোটাও না, ঠিক এইভাবে করে একটা ব্যাটার যদি তৈরি করেন তাহলে পারফেক্ট একটা কেক হবে। আর কেকের রেসিপিটা আসলে এমনই, মানে এই কেক বেকিংটা হচ্ছে এমন রেসিপি না, সরি, মানে একবার যদি কেক বেকিং করেন তাহলে কিন্তু বারবার মনে হয় যে কেকই বেকিং করতে থাকি। আসলে আমি এই কেকটা বানানোর পরে আমার বারবার মনে হচ্ছে যে আবার কেক বানাই। তো ব্যাটারটা দেওয়ার পরে এভাবে করে মোলটা ধরে হালকা করে একটু ট্যাপ করে দিতে হবে, এতে করে ভিতরে যে বাবলগুলো আছে সবগুলো বের হয়ে যাবে। আর এখন ট্যাপ করার পরে আমি হচ্ছে আবারও একটু কিছুটা ফ্রুটস উপর থেকে গার্নিশ করে দিব, এতে করে দেখতেও বেশ ভালো লাগবে। আর আসলে ফ্রুটস কেকে যত বেশি ফ্রুট থাকবে তত বেশি খেতেও বেশ মজা লাগে, আর যখন মুখের ভেতরে পড়ে তখন অনেক বেশি টেস্টি লাগে আর কি। তো আমি একটু বেশি বেশি করে দিচ্ছি। কেক তো আসলে অনেক রকমই আছে, মানে ফ্রুটস কেক আছে, পাউন্ড কেক আছে, সিম্পল যে পাউন্ড কেক, ভ্যানিলা কেক, চকলেট কেক, মার্বেল কেক, ক্যারট কেক। আসলে আমি অনেক রকমের কেকই পারি। আপনারা যদি আমার কাছে চান রেসিপি তাহলে আমি একদম সিম্পল উপায় বাসায় ঝটপট করে কীভাবে পারফেক্ট কেক হয় সবগুলো রেসিপি দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমি এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে আরেকটা বড় ধরনের যে ফ্রুটস সেটাও দিয়ে দিলাম। তো এটা আমি মাঝখানে সেটিং করে দিলাম, আর এটা আমি ভিতরে দেই নাই, আমি একদমই উপরে দিয়েছি যেন এটা নিচে যাতে পুড়ে টুড়ে না যায়। তো একদম রেডি। আর আমি হচ্ছে এরিফাকে ওভেনটাও প্রিহিট করতে দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য 375 ফারেনহাইটে। আর আপনারা যদি চান যে আপনারা ওভেনে বানাবেন না, খুব সহজে বাসায়ও কিন্তু ঘরের ভিতরে হাঁড়িতে কিন্তু বেকিং করা যায়। তো আমি আজকে ওভেনে করছি, ওভেনেই দেখেন প্রিহিট করতে দিয়েছিলাম। তো 10 মিনিটের জন্য প্রিহিট করা হয়ে গেছে। এখন আমি এই মোল্ডটা এর ভিতরে দিয়ে দিব। তো আমি 35 মিনিটের জন্য এটা বেকিং করেছি। 35 মিনিট পর আমার একদম পারফেক্টভাবে বেকিং হয়ে গেছে। আর প্রিহিট করেছিলাম 10 মিনিট। এখন আমি হচ্ছে ওভেনটা তো আটকে দিয়ে 35 মিনিট পর খুলে চেক করে দেখি কেকের এই অবস্থা, একদম ফুলে ফেটে গেছে আর কি, মানে একদম পারফেক্ট একটা কেক হয়েছে। তো আমি হচ্ছে কেকটা যখন ভিতরে চেক করে দেখলাম যে একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তারপরেও আমি ওভেনের ভিতরে রেখেছিলাম আরও 5 মিনিট। এখন আমি বের করে নিয়েছি। এই কেকটা আমি হচ্ছে আসলে কেকটা হচ্ছে আমি এখন এইভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপর আমি মোল্ড আউট করে নিব। কেকটা কিন্তু অনেক সফট হয়েছে, কিন্তু অনেক গরম, আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছিলাম। তো এখন আমি হচ্ছে কেকটা ঠান্ডা হওয়ার পরে চলে আসলাম মোল্ড আউট করার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে কেক হচ্ছে এমন একটা জিনিস খুবই ভালো লাগে, একবার বেকিং করার পর নেশা মানে পেয়ে যায়, মনে হয় যে শুধু কেক বেকিং করি। তো যাই হোক, ঠান্ডা হওয়ার পরে এখন আমি হচ্ছে কেটে আপনাদেরকে একটু শেয়ার করছি। দেখেন ভিতরে যে ফ্রুটসগুলো দিয়েছিলাম, আসলে কেকটা যখন আমি পিস করব তখন পিস করলে আরও সব ফ্রুটসগুলো বের হয়ে আসবে। তো খুবই সুন্দর পারফেক্ট সফট একটা কেক হয়েছে বাসায় কোনো ঝামেলা ছাড়াই। অনেকে অনেক রকম নিয়ম কানুন মানে, এটা এইভাবে করে ঘোরাতে হবে, ওইটা ওইভাবে করে ঘোরাতে হবে, একদিক দিয়েই ঘোরাতে হবে, তারপরে ইলেকট্রিক বিটার ছাড়া কেকের সুন্দর ফোম হবে না, মানে ডিমের সুন্দর ফোম হবে না, ফোম যদি সুন্দর না হয় কেকটা ভালো স্পঞ্জি হবে না, নানান রকম কথা। কিন্তু দেখেন আমি বাসায় একদমই আমার মতন করে কোনো রকম নিয়ম কানুন না মেনে কিন্তু একটা সুন্দর করে কেক বানিয়ে নিয়েছি। তারপরেও মানে নিজেরও একটা ব্যাপার থাকে, নিজের বুঝে নেওয়ারও একটা ব্যাপার থাকে, হাতের একটা হিসাব থাকে, মাপ থাকে, এগুলো আসলে ফলো করতে হয়। তো দেখেন কেকগুলো যখন পিস করতেছি সবগুলা ফ্রুটস কিন্তু ভেসে উঠছে। আর এই কেকটা খেতে এত বেশি মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আর এতদিন পর কেক বানানোর পরে মনটাই একেবারে স্যাটিসফাইড হয়ে গেছে, যেহেতু ফ্রুটস কেক বানিয়েছি। ফ্রুটস কেক কিন্তু অনেক টেস্টি।
আপনারা বাসায় যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য কিন্তু এরকম কেক বানাতে পারেন। বানায় একটা বক্স করে রেখে দিলে অনায়াসে 1 সপ্তাহ সুন্দরভাবে থাকে, ফ্রিজ ছাড়াই। আর এই কেক বানায় কিন্তু বাইরে টিফিনও দেওয়া যায়। আবার যারা ওয়ার্কিং উইম্যান বা মানে ওয়ার্কিং লেডি বা ভাইয়ারা যারাই আছেন না কেন, তারা কিন্তু এই ধরনের কেক বানায় বাইরে যাওয়ার সময় টিফিনও নিতে পারেন। দূরে কোথাও যেতে গেলে এই ধরনের খাবার বাসায় বানায় নিয়ে কিন্তু আমরা বের হতে পারি। তো আমি আসলে সবসময় মানে কিছু না কিছু টুকিটাকি খাবার করতেই থাকি। দেখা যায় যে টিফিন নিতেও সুবিধা হয়। আবার বাইরে যখন ঘুরতে যায় বাইরের খাবার কেনা মানে আমাদের জন্য তো খুবই কঠিন, যেহেতু হালাল হারামের বিষয় এই দেশে এসে। তার জন্য আমি সবসময় বাসার খাবার ক্যারি করি, এতে করে অনেক সুবিধা হয়। তা আপনারা বাসায় যারা এই ধরনের কেক ট্রাই করতে চান অবশ্যই করতে পারেন। আর এই রেসিপি ফলো করে যদি হুবহু করেন একদম পারফেক্ট এরকম একটা কেক হবে। আরও যদি কেকের রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ব্লগটা আজকে ভালো লেগেছে। আর এখনও যারা আমার ব্লগটা দেখেই যাচ্ছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো। এই যে দেখেন কেকটা কত সুন্দর সফট একটা কেক হয়েছে, খেতেও মাশাল্লাহ করে অনেক মজা হয়েছে আর কি। তো আশা করি আজকে আপনাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর এই তো এখন আপনাদের সাথে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।